আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিল তার বসের কাছে। আর তার বস আর কেউ না, আমার প্রাক্তন। আজ দুপুরে আমি কাজ করছিলাম। আমার হাজব্যান্ড পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে এসে বলল, আজ বাইরে ঘুরতে যাবে? সারা বিকেল ঘুরে বাইরে হোটেলে রুমে নিয়ে থাকবো, রেডি থেকো পাগলি। এই বলে চলে গেল। তার কথায় আমি অবাক হলাম, কারণ তিনি আমাদের বিয়ের পর থেকে আমাকে মেনে নেয়নি। খুব খুশি লাগছে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম। কাজ শেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ আসলো, তিনি দিয়েছেন, একটু সুন্দর করে সাজবে, আর বেডের কোনায় একটা ব্যাগ রেখেছি, তার মধ্যে শাড়ি রেখেছি, পরে নিও। আমি তাড়াতাড়ি ব্যাগটা নিলাম। ব্যাগ খুলে দেখি নীল শাড়ির উপর গোল্ডেন কালারের কাজ করা। শাড়িটা এত ভালো লাগলো যা বোঝাতে পারবো না। তার প্রথম গিফট এটা। খুব যত্ন করে শাড়ি পরলাম। ম্যাচিং কানের দুল, চুড়ি, নেকলেস আর চোখে কাজল, চুল ফুলিয়ে বাঁধলাম। আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি, কোনো কিছুর কমতি আছে কিনা দেখছি। তিনি পেছনে এসে দাঁড়ালেন। আয়শা, তোমাকে তো অত্যন্ত সুন্দর লাগছে, এবার চলো, বেরোতে হবে, নয়তো লেট হয়ে যাব। আমিও বেরিয়ে পড়লাম। অনেক জায়গায় ঘুরলাম আজ। বিকেল গড়িয়ে রাত হয়ে আসলো। একটা হোটেলে নিয়ে গেল আমাকে। অনেক সুন্দর পরিবেশ। 102 নম্বর রুম ছিল আমাদের দুজনের জন্য। গিয়ে আমি শকড, কারণ বেডে হৃদয় বসে আছে, মানে আমার প্রাক্তন। আরিয়ান বলল, স্যার, দিয়ে গেলাম, আমার দিকটা একটু ভাববেন প্রমোশন নিয়ে। আপনি কোথায় যাচ্ছেন, আর এখানে উনি কেন? আরিয়ান বলল, স্যারের কাছেই জিজ্ঞেস করে নিও। চলে গেল গেট আটকিয়ে। আমিও গেট ধাক্কা দিতে থাকলাম। আমার এক অজানা ভয়ে কেঁপে উঠল বুকটা। হৃদয় বলল, দরজায় বাড়ি দিয়ে কোনো লাভ নেই। 3 কোটি টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে তোমার হাজব্যান্ড। কথাটা যেন বুকে এসে লাগলো। আশা বলল, কি বলছেন আপনি? ঠিকই বলছি। কাকে বিয়ে করলে আশু, যে তোমাকে শুধু প্রমোশন পাওয়ার জন্য তার বসের কাছে বিক্রি করে দিল? ছি ছি। আমার চারিদিকে ঘুরে ঘুরে বলতে লাগলো। আমার যেন দম বন্ধ হয়ে আসছে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। নিজেকে আজ বোকা মনে হচ্ছে। ছি, কাকে ভালোবাসি আমি? না প্রথম ভালোবাসা ঠিক ছিল, না প্রথম বিয়ে। হৃদয় বলল, সেদিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে, তাহলে কিছুই হতো না। আর কি জানো তো আশু, আমি তোমাকে টাচ করব না, কারণ আমি জানি আজকের পর তোমাকে আমার কাছেই আসতে হবে। তখন ইচ্ছে মতো না হয়। নিকৃষ্ট হাসি দিয়ে বলল, আজকের পর থেকে এই দরজা পেরোলে তুমি হবে বেশ্যা, শুধু সময়ের অপেক্ষা। এই বলে হৃদয় চলে গেল, বাট কাল সকালের আগে আর আমাকে ছাড়বে না। আসলে সময়টা ছিল কলেজ লাইফে। তখন সে ভালো মানুষের অভিনয় করে আমার সাথে রিলেশনে জড়ায়। এইভাবে কলেজ থেকে ভার্সিটিতে গিয়ে তার আসল রূপ দেখাতে থাকে। একদিন তো মেসেজের মাধ্যমে তার কুরুচির প্রমাণ দেখান। তিনি তার বন্ধুদের সাথে আমাকে ফুর্তি করতে বলেন। আমি রাজি না হলে সে আমাকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলার হুমকি দেয়। আমি বাঁচার জন্য বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিই। তার মধ্যেই আমার বিয়ে ঠিক হয় আরিয়ানের সাথে। হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য আমি রাজি হতে বাধ্য হই। বাট আজ এই পরিস্থিতির শিকার হলাম আমি। বিয়ের পর জানতে পারি আমার হাজব্যান্ডের চরিত্র ভালো নয়। বিয়ের পরও বেডরুমে অনেক মেয়ে নিয়ে এসেছে আমারই চোখের সামনে। মুখ বুঝে সব সহ্য করা ছাড়া কোনো উপায় ছিল না আমার, কারণ কারো কাছে ঠাঁই নেওয়ার আপন কেউ ছিল না। যার ঘরে সৎ মা থাকে তার তো এইরকমই পরিবারে বিয়ে হবেই। আমি আল্লাহর কাছে কান্না করতে থাকি নামাজে, যাতে তিনি ভালো হয়ে যান এবং আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়। কিন্তু আজ তা হিতে বিপরীত হলো। কলঙ্কিত হয়ে গেলাম। অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। সকালে হৃদয় আমার শ্বশুরবাড়ির সামনে নামিয়ে দিল। শ্বশুরবাড়িতে পা দিতেই শাশুড়ি বললেন, কলঙ্কিনী, অন্যজনের সাথে রাতে মুখ পুড়িয়ে এ বাড়িতে পা দিবি না। বুঝলাম আরিয়ান লোকটা নিজের দোষ ঢাকতেই আমার উপর দোষ চাপিয়েছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। বাপের বাড়ি ফোন দিলে সৎ মা সাপ জানিয়ে দিল, আমার এই কলঙ্কিনী মুখ নিয়ে বাড়িতে পা রাখলে নাকি
আমাকে জবাই করবে। সবই ছেড়ে দিলাম আল্লাহর উপরে। আমি পুরো নিঃস্ব। হঠাৎ ফোনে মেসেজ আসলো হৃদয়ের নাম্বার থেকে। তোমাকে আমার কাছেই পরাধীনতা স্বীকার করতে হবে আশু। আমি মনে মনে ওয়াদা করলাম, মরে যাব তারপরও নিজেকে কলঙ্কিত করব না। হঠাৎ একটা ছেলে এসে বলল, গাড়িতে ওঠেন। আমি বেশ অবাক হয়ে গেলাম। চিনিও না, অথচ সে কে? না, আর কারোর উপর বিশ্বাস করব না কিছুতেই, এই বলে হাঁটতে লাগলাম। তিনি আবার বলল, না হলে আমার নাকি বিপদ হবে। কিসের আর বিপদের ভয়? যা বিপদ তা তো হয়েই গেছে। আর পেছনে তাকালাম না। তিনি পেছন থেকে এসে ঘাড়ে কি যেন ফুটিয়ে দিল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নূপুর আন্টিকে দেখলাম এবং তাকে জড়িয়ে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে নূপুর আন্টি বিভ্রান্তে পড়ে গেল। বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? শুনলাম তোর স্বামী নাকি তোকে ডিভোর্স দিয়েছে। আমি এবার কিছুটা চমকে উঠলাম। নূপুর আন্টি জানলো কোথা থেকে? কান্না কোনো রকম থামিয়ে তার থেকে দূরে সরে আসলাম। আন্টি বলল, কি হয়েছে তোর মা? বল আমায়। নিশ্চুপ আমি। তুই তো আগেই আন্টিকে সব বলতিস, এখন কেন চুপ করে আছিস? বল আমায়। আন্টিকে যদি সব বলে দিই তাহলে তো তিনিও আমাকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেবেন। এই নিকৃষ্ট মানুষগুলো তো আমাকে শেষ করে দিবে যেভাবেই হোক। একটা আশ্রয় পেয়েছি, সব বলবো না, অল্প কিছু বলি। মনে মনে ভাবলাম, কি হলো বল। আয়েশা বলল, তুমি তো জানো আমার পোড়া কপালের কথা। আমার স্বামী আমার চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে। আরো অনেক কারণ আছে আন্টি, যা আমি প্রকাশ করতে পারবো না। বাপের বাড়ি থেকে সাপ মানা করে দিয়েছে ওখানে যাতে না যাই। সৎ মা নাকি আমাকে জবাই করবে। আমি কোথায় যাব এখন? আন্টি বলল, আমি থাকতে তুই কোথায় যাবি? আমার কাছেই থাকবি। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? একজন ছেলে রুমে প্রবেশ করলো। মনে পড়ল, এ তো সেই ছেলে যে আমাকে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে গেল। কে উনি? নিমেষেই আবার বুকের মধ্যে ভয় হওয়া শুরু হলো। ছেলেটি বলল, আমি এনেছি আপনাকে। আপনি কে? আন্টি বলল, আরে এই আমার ছেলে, যার সম্পর্কে তোর কাছে গল্প করেছি। এই তো কয়েক মাস হলে এসেছে। আমি অসুস্থ ছিলাম, তোকে দেখতে ইচ্ছে করছিল। ও তোকে অনেক খুঁজেছে বাট পায়নি। হঠাৎ তোকে রাস্তায় পাগলের মতো ছুটাছুটি করতে দেখে। তোকে এখানে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তুই আসতে রাজি হচ্ছিলি না বলে তাই ও তোকে অজ্ঞান করে এনেছে। আয়েশা বলল, ও, তো তোমরা কিভাবে বুঝলে আমার ডিভোর্স হয়ে গেছে? ছেলেটি বলল, আসলে আপনি অজ্ঞান থাকাকালীন আপনার ফোনে আরিয়ান বলে একজনের ফোন আসে। আমি রিসিভ করি বাট কথা বলি না। উনি অনর্গল ডিভোর্সের কথা বলে ফোন কেটে দেয়। এই হলো আমার পোড়া কপাল, আয়েশা বলল। এই জন্যই বলে কোনো কিছু বিবেচনা না করে কোনো কাজ করা উচিত না। আন্টি বলেন, তুই রেস্ট নে। বাবু চল এই রুম থেকে। ওনারা চলে গেলেন। আমার কি করা উচিত বুঝতে পারছি না। সব কি বলে দেব আন্টিকে? কিন্তু তারা যদি ভুল বুঝে তখন কি হবে আমার? এসব ভাবতে ভাবতেই আমার মাথা প্রচন্ড ব্যথা শুরু হলো। আসলে হৃদয়ের সাথে সম্পর্ক চলাকালীন নূপুর আন্টির সাথে পরিচয়। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমার, তখন নূপুর আন্টি আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আর আস্তে আস্তে গভীর থেকে গভীরে চলে আসে আন্টির সাথে সম্পর্ক। আমার মা নেই, সৎ মা আবার কতটা ভালো হয়। তিনিই আমাকে মায়ের আদর দিয়েছেন। প্রায় সময়ে কলেজে থেকে আন্টির কাছে চলে আসতাম। তার সাথে অনেক কথা। আন্টি অনেক সুন্দর রান্না করতে পারতেন, তিনিই শিখিয়েছিলেন আমাকে। আবার অনেক সময় বাড়ি থেকে খাবার আমার কপালে জুটত না, তিনি খাইয়ে দিতেন। কেমন জানি মুখ দেখে বুঝতে পারতেন আমার কিছু হয়েছে কিনা। তিনি আমাকে হৃদয়ের আসল চেহারা দেখাতে সাহায্য করেছেন। তিনি ডিভোর্সি, তার একটা ছেলে আছে, তাও পড়ালেখার জন্য বিদেশে চলে গেছে। ছেলেটি স্কলারশিপ পাওয়ার পরও যেতে চায়নি, আন্টি জোর করে পাঠিয়েছে। যতদূর জানি আন্টির সাথে তার হাজবেন্ডের কোনো সমস্যা ছিল, তা আন্টি কখনো আমাকে বলেনি, আমার কাছে এড়িয়ে গেছেন। আমি আর তেমন জোর করিনি জানার জন্য, কিন্তু তাকে মাঝে মাঝে খুব রহস্যময় মনে হতো।
বিকেলে আন্টি রুমে ঘুমোচ্ছিলেন, হয়তো শরীরটা এখনো তেমন ভালো না। আমি ছাদে এসে ছাদের রেলিং ধরে দাঁড়ালাম। নীল আকাশে সাদা মেঘ, তার সাথে কিছু পাখি উড়ে যাচ্ছে, দেখার মতো দৃশ্য। গাছের পাতা বাতাসে নড়ছে আর আমার কপালের চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। ইস, বড্ড ইচ্ছে করছে রং তুলোয় একটা দৃশ্য আঁকার, কিন্তু নিমেষেই আমার আগের চিন্তাগুলো চলে আসলো। আমার পাশে এসে যে কেউ দাঁড়িয়েছে তা আমি এখন বুঝতে পারলাম। তার থেকে কিছুটা দূরে সরে গেলাম আমি। ছেলেটি বলল, আপনার কথা আমি আম্মুর কাছ থেকে অনেক শুনেছি। আপনার নাম আয়েশা, সবাই আশু বলে ডাকে, তাই তো? জি। আপনার পরিচয়? আমার নাম শুভ্র আহমেদ। পড়ালেখা শেষ করলাম, এবার চাকরি খোঁজার পালা। চাকরি হয়েই গেছে বিদেশে, বাট কটা দিন শান্তিতে থাকতে চাই, তাই আম্মুকে দেখতে এসেছি। ও, তো আম্মুর কথা মনে পড়ে না আপনার? আমি আম্মুকে অনেকবার বলেছি আমার কাছে চলে আসো, হাসেনি। আবার আমি দেশে ফিরতে চেয়েছি, কিন্তু তাও আমি ফিরতে দেয়নি। কি আজব মা, সন্তানকে নিজের কাছে আসতেও দেয় না, আবার তিনি নিজেও যায় না, তারপরও কত ভালোবাসে। কেমন করে পারে নিজের সন্তানকে নিজের থেকে দূরে রাখতে? কেন জানি একটু গোয়েন্দা হতে ইচ্ছে করছে, বাট গোয়েন্দার গো আমি জানি না। কেমন জানি খটকা লাগারই কথা, মনে মনে বললাম আমি। শুভ্র বলল, কি খটকা লাগছে তাই তো বুঝছি না। আমারও লাগে মাঝে মাঝে, বাট কিছু বলি না, কারণ আমি চাই না আম্মু আবার কোনো কষ্ট পাক। আল্লাহ, উনি কেমন জানলো আমার মনে মনে বলা কথাটা? আচ্ছা, আপনার বাবার কোনো খবর আপনি জানেন না? শুভ্র বলল, না, কোনো খোঁজ খবরই জানি না। আমি তাকে অত্যন্ত হেট করি, আর তার কথা কখনো বলবেন না, কেমন? আয়েশা বলল, সরি, ইটস ওকে, সন্ধ্যা হবে, ভেতরে চলেন। এই বলে তিনি আগে আগে, আমি পেছন পেছন যেতে লাগলাম। রাতে খাওয়ার ইচ্ছা না হলেও আন্টি জোর করে খাইয়ে দিলেন। তারপর শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসলো না। আমার আর আরিয়ানের বিয়ের 1 বছর হয়ে আসলো, তারপরও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। কিন্তু আমাকে রুম থেকে বের করে দিয়ে অনেক মেয়েকেই ওই বেডরুমে নিয়ে কাটিয়েছেন। সবই আমার কপাল। আন্টির সাথে বসে গল্প করছি, এমন সময় আন্টির ছেলে শুভ্র আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। আমার বুকের মধ্যে কেমন জানি অনুভূতি হলো, আরিয়ান বা হৃদয় কেউ নয় তো। এই ভয়ে ভেতরে ভেতরে কুকড়ে যাচ্ছিলাম, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে কুরিয়ার আসলো, তাও আবার ডিভোর্স পেপারের। আমি থমকে গেলাম, কি করব বুঝতে পারছি না। 1 বছরের সম্পর্ক এইভাবেই মাটিতে মিশিয়ে দেব, নাকি ক্ষমা চেয়ে হাতে পায়ে ধরে ঘর করার আরেকটা সুযোগ চাইব? সাথে সাথেই বিবেক উত্তর দিল, যে হাজব্যান্ড নিজের প্রমোশন পাওয়ার জন্য বসের কাছে নিজের স্ত্রীকে বেচে দিতে পারে, তাকে অন্তত ক্ষমা করা যায় না? আন্টিও ডিভোর্স পেপারে সাইন করে দেওয়ার জন্য বলে দিল। সে আরিয়ানের চরিত্র সম্পর্কে কিছুটা জানতো, বাট শেষের মানে আমাকে বেচে দেওয়ার খবরটা সে জানতো না। আমিও আর ক্ষমা করলাম না, একটা জেদ চেপে উঠল মাথায়। শেষ করে দিলাম 1 বছরের সম্পর্ক, একটা সাইন করে ডিভোর্স দিয়ে দিলাম আরিয়ানকে। আরিয়ান জানতো আমার যাওয়ার কোথাও জায়গা না থাকলেও এই আন্টির কাছেই আমার জায়গা হবে। আন্টির সাথে যাতে না মিশি বিয়ের পর বহুবার এ কথা বলেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি। তার একটাই কারণ, আমার বিয়ের আগে আন্টি আমার প্রাণ বাঁচিয়েছিল। মায়ের মতো সব সময় আগলে রাখার চেষ্টা করেছেন, আমার সুখ দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছেন। এমন মানুষকে কি করে ভুলে যাব? 2 দিন হচ্ছে খাওয়া দাওয়া অনেক অরুচি হয়েছে। হৃদয়ের ফোন আর মেসেজের জন্য শুভ্রকে দিয়ে সিমটা পাল্টে ফেললাম। আরিয়ানের সাথে এখন টোটালি কথা বলা বন্ধ। এখন নিজেকে বাঁচার উপযোগী করতে হবে। তাই শুভ্রকে বললাম, আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারেন? কিন্তু আন্টি এতে সাপ মানা করে দিলেন। কোনোভাবে বোঝাতেই পারছিলাম না তাকে সে চায় আমি তার মেয়ের মতো তার পাশে থাকি, বাট এই কথাটা আমার মন সায় দিচ্ছিল না। শুভ্র ও আন্টিকে বোঝাতে পারল না, তাই এখন বাড়ির রান্নার কাজ আমি নিয়ে নিয়েছি, কারণ আন্টি অনেক অসুস্থ। বিকেলে বসে বসে ফোন ঘাঁটছিলাম, নিউ ফেসবুক আইডি খুললাম আগেরটা ডিলিট করে। হঠাৎ আন্টি এসে আমার রুমে হাজির হলো, আমার পাশে বসলো। কিছু বলবে আন্টি? কিভাবে বলবো বুঝতে পারছি না। এত সংকোচ বোধ করছো কেন, বলো কি বলবে।
তোর একটা বিয়ে করা দরকার আশু। আন্টির কথায় আমি ফোন ছেড়ে তার দিকে তাকালাম। কি যে বলো না তুমি, কে বিয়ে করবে শুনি একজন ডিভোর্সি মেয়েকে? একজন রাজি হয়েছে, এখন তুই রাজি হলেই হলো। আমার শরীরের কন্ডিশনও খুব একটা বেশি ভালো না, কখন কি হয়ে যায় কে জানে। একটা মেয়ে একা থাকতে পারে না। এই সমাজ কিছু নরপশুরূপী মানুষ আছে যারা তোকে কখনোই শান্তিতে থাকতে দেবে না, শকুনের মতো দৃষ্টি দিয়ে রাখবে তোর এই দেহের উপর। তুই এখনো অল্প বয়সী, কখন কি হয়ে যায় কে জানে। তাই আমার কথায় রাজি হয়ে যা মা, মানা করিস না প্লিজ। কিন্তু আন্টি, আমি আর বিয়ে করতে চাই না, বিয়ের স্বাদ মিটে গেছে আমার। তুই এর আগে বিয়ে করেছিলি হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য, তাও হৃদয়ের বন্ধু আরিয়ানকে। আয়েশা বলল, কি? আরিয়ান হৃদয়ের বন্ধু? কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। চোখ থেকে নোনা জল পড়তে লাগলো। জল ফেলতে ফেলতে বললাম, কিন্তু তুমি কি করে জানলে, আর আমাকে কেন আগে বলনি? আন্টি বলল, আমি জানলাম তোর বিয়ের 10 দিন আগে। অনেকবার তোকে বলার চেষ্টা করেছি, বাট তোর এই সৎ মা তোর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে দেয়নি। তার মানে ওই মহিলা সব জানতো? 4 লাখ টাকা দিয়েছে এই কাজটা করার জন্য। হৃদয় এই নিয়ে 4 জন মেয়ের জীবন নষ্ট করেছে, 3 জন মেয়েকে তাদের জালে ফাঁসিয়েছে, আর এখন তুই বাকি। সব শুনে যেন আমার শরীর অবশ হয়ে আসছে। কেউ যেন গলা টিপে ধরেছে আমাকে। এতটাই কষ্ট হচ্ছে যে আন্টিকে কিছু প্রশ্ন করতে ভুলে গেছি। আন্টি আমাকে জড়িয়ে ধরল। আমার কষ্ট তিনিও সহ্য করতে পারছেন না। এই একটা মানুষ যে আমার মুখ দেখেই সব বুঝে যেত। কেন এমন মানুষকে আমার মা হিসেবে আল্লাহ পাঠালো না? আমি কিছুটা স্বাভাবিক হলাম। তারপর বললাম, তুমি যেন কি বলতে চাইছিলে? তুই শুভ্রকে বিয়ে কর। আমি আরেক দফা অবাক হলাম শুভ্রর নামটা শুনে। এত শিক্ষিত ছেলে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে, তাও আবার 5 দিনের পরিচয়ে? বিষয়টা খুব অদ্ভুত। আন্টি বলল, কি হলো, কিছু বলছিস না যে? আমাকে একটু সময় দাও আন্টি, আমি একটু ভাবতে চাই। শুভ্র রাজি, ভাব, কিন্তু 2-3 দিনের মধ্যে। আমার হাতে অত সময় নেই রে। মানে? আরে শুভ্র আবার বিদেশে যাবে তাই। আচ্ছা, এই বলে চলে গেল আন্টি। আমার মাথায় হাজার চিন্তা চাপ দিল। আমার সাথে যা যা হয়েছে তা তো আন্টি বা কাউকেই বলা হয়নি। এগুলো বললে হয়তো শুভ্র রাজি হবে না। এগুলোই বলি তাকে। সে তো আমার সাথে ঠিকমতো কথাও বলেন না। যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন আমি তার রুমে গেলাম। রুম একবার খটখটাতে তিনি দরজা খুলে দিলেন। আপনার সাথে কিছু কথা বলার ছিল। শুভ্র বলল, ও আসুন। আপনার কি ঘুমে ডিস্টার্ব করলাম? না না, আমি কাজ করছিলাম। বলুন, কি বলবেন? আপনি বিয়েতে রাজি হয়েছেন? কেন? আমি কিছু কথা বলতে চাই আপনাকে। বলুন। আমি সব খুলে বললাম তাকে। বলতে বলতে কখন যে চোখ দিয়ে পানি এসেছে খেয়াল করিনি। আমি চাই না আপনার জীবনটা নষ্ট করতে। আপনি যদি আন্টির কথায় রাজি হন তাহলে আমি এই বিয়েটা ভেঙে দিব। এই বলে আমি চলে আসতে লাগলাম। তিনি পেছন থেকে ডাকলো, আমি এই বিয়ে রাজি। আর এই নিন, এই রুমালটা ধরেন, চোখের পানিটা মুছে নিন। আমি তার দিকে অপলকভাবে তাকিয়ে আছি আর ভাবছি এত কিছুর পরও তিনি রাজি। তিনি বললেন, এতে আমি তোমার কোনো দোষ কোথাও খুঁজে পেলাম না। আমার মায়ের ইচ্ছাই শেষ ইচ্ছা, তুমিও রাজি হয়ে যাও। আমি সর্বোচ্চ দিয়ে তোমাকে সুখী করার চেষ্টা করব। একটা মানুষ কি এতটা ভালো হতে পারে? আমার তা জানা ছিল না, কারণ আজ পর্যন্ত যাদের ভালো ভেবেছি তাদেরই পরে আসল রূপ দেখেছি। তাই একটা ভয় মনের ভেতর কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। শুভ্র বলল, জানেন আমার আম্মু কিন্তু ডিভোর্সি। জানি না কি কারণ, কে আমার বাবা ছিলেন। আমি আপনাকে বিয়ে কেন করতে চাই তার কারণ হলো আপনার তো কোনো দোষ নেই। আপনার আরেকটা সুযোগ পাওয়া উচিত, বাকিটা আপনার ইচ্ছা। আমি চাই আপনি আপনার মতামতকে গুরুত্ব দিতে শিখেন। আর হ্যাঁ, এখন ঘুমিয়ে পড়ুন, এসব বিষয় নিয়ে আর ভাবতে হবে না। আমিও তারপর চলে আসলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানা নেই। কেমন জানি শান্তি ফিল হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে আন্টির ওই একই প্যাচাল,
কি ভাবলি বল? আমিও বিয়েতে মত দিয়ে দিলাম। কেন রাজি হলাম তার কোনো নির্দিষ্ট কারণ বলতে পারবো না। কেউ জানলে হয়তো আমাকে নিয়ে সমালোচনা করবে। কারণ 3 দিন আগে ডিভোর্স পেপারে সাইন করলাম আর 5 দিনের পরিচয়ে একজনকে বিয়ে করব। জানি না ভাগ্য আমাকে আর কত দূর অবধি টেনে নিয়ে যাবে। আন্টি খুশি। শুভ্র বাড়িতে এসে আন্টির পাগলামো দেখে অনেক রাগ করে। সে বলেই দিয়েছে 1 মাসের আগে বিয়ে করবে না। আমাকে সে আরো ভালোভাবে চিনতে চায়। আন্টিও মন খারাপ করে রেখেছে বাচ্চাদের মতো। রাতে ডিনারও পর্যন্ত করলো না, দরজা বন্ধ করে রাখলো। শুভ্রও বাধা দিল না। ঠিকই তো, 5 দিনের পরিচয়ে কেউ বিয়ে করে নাকি? আমারও কোনো খাওয়ার আর রুচি হলো না। 1 গ্লাস পানি খেয়ে রুমে চলে আসলাম। এই কয়েকদিনে বুঝতে পারছি আমি আর আগের মতো নেই। আঘাত পেতে পেতে পাথর হয়ে গিয়েছি। আমি যে আরিয়ান ও হৃদয়ের উপর রিভেঞ্জ নেব অতটাও সাহস নেই। কারণ আমি মেয়ে মানুষ। হাজার চিন্তা মাথার মধ্যে আসলেও তা বাস্তবায়ন করা খুব কঠিন। মেয়ে মানে সবকিছু হাসির আড়ালে লুকিয়ে রাখা, যা ছোটবেলা থেকে করে আসছি। আল্লাহর কাছে সব বিচার তুলে রাখলাম। তিনি আরিয়ান ও হৃদয়ের বিচার করবে, তার সাথে সেই মহিলাকেও। খুব ইচ্ছে হচ্ছে আমার একটা ছোট পরিবার থাকবে। আমি, মা আর আব্বু আমাকে অনেক আদর করবে, এটাই আমি চাই। কিন্তু তার আমার ভাগ্যে হলো না। হঠাৎ গেট খটখটের আওয়াজ আসলো আমার কানে। আমি গেট খুলে দেখলাম শুভ্র এসেছে। আমি তাকে ভেতরে আসতে বললাম। তিনি নাকি আমাকে কিছু কথা বলবেন। জি বলুন, আমার সম্পর্কে কি জানতে চান? তিনি বললেন, আসলে একটা মেয়ে এত কষ্ট পাওয়ার পরও এতটা শান্ত কি করে থাকতে পারে বলতে পারেন, যেন কিছুই হয়নি। আমি তার কথা শুনে ফুল হাতা জামার হাতা গোছাতে লাগলাম। কোনো পর্যন্ত উঠিয়ে তাকে দেখালাম। তিনি আমার হাত দুটো দেখে অবাকের ভঙ্গিতে তাকিয়ে আছে। এগুলো কিভাবে হয়েছে আপনার? আপনাকে পুরো ঘটনা বলি তাহলে। পূর্ণিমার এক রাতে হঠাৎ আমার মায়ের প্রসব ব্যথা ওঠে। তখন কিছু কুসংস্কার ছিল এই রাতটা নিয়ে। কেউ গর্ভবতী নারীকে নিয়ে বাইরেই যেতে চায় না। আব্বু যখন বাড়িতে ফেরে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। খুব তাড়াতাড়ি এসব বিপত্তি সরিয়ে আম্মুকে একটা ক্লিনিকে ভর্তি করা হয়। ডাক্তার আমাদের পরিচিত ছিল। তিনি আম্মুর ডেলিভারি করে, কিন্তু আমার আম্মু আর সেই দিন চোখ খুলল না। আমাকে জন্ম দিতে গিয়ে তিনি মারা গেলেন। আব্বু আমাকে সহ্য করতে পারত না, কারণ আব্বুর লাভ ম্যারেজ ছিল। তিনি ভেবেছিলেন আমার জন্য আম্মু মারা গেছেন। তার কিছু মাস পর আব্বুকে জোর করে বিয়ে দেওয়া হলো। মেয়েটা ছিল গরিব, সব মেনে বিয়ে করলেন আব্বুকে। আব্বু তার কয়েকদিন পর আর্মিতে যোগ দিলেন, আর আমি বড় হতে লাগলাম। যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে সৎ মায়ের অত্যাচার শুরু হলো। আগেও হতো, শুধু দাদুর জন্য কিছু করতে পারেনি। তিনি যখন হঠাৎ মারা যান তখন থেকেই শুরু হলো তার অত্যাচার। আমি কোনো অন্যায় করলে একটা শাস্তি, তা হলো গ্যাসে খুন্তি গরম করে আমার হাতে চেপে ধরত। আমি চিৎকার করলেও ছাড়তেন না তিনি। একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর আবার শুরু করলাম। জানেন, হাতের জ্বলার কারণে অনেকবার জ্বর চলে আসতো। আব্বু আমার সাথে কথা বলতো না, ছুটিতে আসলেও। আল্লাহর কাছে শুধু অভিযোগ করতাম, কেন একটা সুস্থ পরিবার আমায় দিলে না। আমি ভেতরে ভেতরে পুড়ে শেষ হয়ে গিয়েছিলাম। তারপর আমার জীবনে আসলো হৃদয়ের বেঈমানি। আমি এর মাঝে একবার সুইসাইড করারও ট্রাই করেছিলাম, বাট আমার ছোট বোন শশীর জন্য পারিনি। এখন আমার এমন এক অবস্থা, হাজার অত্যাচার করলেও আমি সবার মাঝে হাসতে শিখে গিয়েছি। আমার জীবনী বলে আজ আমি আর কাঁদলাম না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখলাম কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তিনি আর 1 সেকেন্ডের জন্য আমার রুমে দাঁড়ালো না। কেন দাঁড়ালো না, কারণটাও আমি বুঝতে পারলাম না। হয়তো এখন তিনিও আমাকে ঘৃণা করবেন। সেই রাতেও আমার চোখে ঘুম নামক জিনিসটা আসলো না। আচ্ছা, আমি কি সত্যি অপয়া? না হলে এত কষ্ট আমাকেই কেন পেতে হবে? সকালে ঘুম ভাঙলো দরজা খটখটানোর শব্দে। তাড়াতাড়ি উঠে দেখি আন্টি। তিনি একটা নতুন জামদানি শাড়ি আর কিছু জুয়েলারি আমাকে দিয়ে জলদি পরে আসতে বললেন। আমি কিছুই বুঝলাম না। তাকে কিছু বলার আগেই তিনি ছুটলেন। বিছানায় কিছুক্ষণ বসে চিন্তা করলাম কেন এমন করলো। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি গহনা পরে নিলাম। এবার নিচে যাব, কেমন জানি লাগছে। হাজার সংকোচ বোধ দূর করে নিচে গিয়ে আমি পুরো শকড, কারণ শুভ্র বরের বেশে বসে আছে। পাশে যদ্দূর সম্ভব কাজী সাহেব। আন্টি মিষ্টি হেসে আমাকে দেখে নিচে নামিয়ে আনলেন এবং শুভ্রর পাশে বসিয়ে দিলেন। শুভ্রের দিকে তাকাতেই তিনি একটা মুচকি হাসি দিলেন।
সকাল সকাল করে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল আমার। যে শুভ্র 1 মাস টাইম নিয়েছিল, সেই শুভ্র একটা দিন যেতে পারল না, বিয়ে করে নিলেন আমাকে। একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন না। আন্টি তো মহা খুশি। সকালে বিয়ের কারণে আমি চেঞ্জ করে আন্টির হাতে হাতে কাজ করতে লাগলাম। কেমন জানি আজব লাগছে আমার। কিছুক্ষণ পর নিজের রুমে এসে গেট বন্ধ করে দিলাম। বুকের মধ্যে যেন ছিঁড়ে যাচ্ছে। কেন এখন মনে হচ্ছে বিয়েটা না হলেই ভালো হতো। আরিয়ানের সাথে বিয়ের প্রথম রাতের কথা মনে পড়ে গেল। খুব কষ্ট পেয়েছিলাম। আজ সেই দিনটার কথা মনে পড়ে আবারও কষ্ট হচ্ছে। সেদিন রাতে, আরিয়ান বিয়ের দিন রাতে তার রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় আমাকে। আমার জায়গায় সেখানে অন্য নারীর সাথে সারা রাত কাটায়। আমি তার দরজার পাশে বসেছিলাম। কেঁদে কেঁদে সারা রাত পার করি। না, আমি কেন তার কথা মনে করে কষ্ট পাচ্ছি? আমি তো কম চেষ্টা করিনি তাকে পাওয়ার জন্য। আর সংসারটাও তো টেকানোর জন্য চেষ্টা করেছি। কিন্তু ভাগ্যে না থাকলে কি বা করার আছে? এইসব ভাবতে ভাবতে বিছানার সাথে শরীর এলিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর ঘুমের দেশে কখন যে হারিয়ে গেলাম নিজেও বলতে পারবো না। বাইরে আন্টি টেনশনে পাগল হয়ে উঠেছে। শুভ্র বাড়িতে এখনো ফেরেনি। আমি গেট খুলে আন্টির কাছে যেতে না যেতেই তিনি ছটফট করে উঠল। খুব কষ্টে সামলালাম তাকে। বিকেল পেরিয়ে রাত হয়ে গেল, অথচ তার এখনো আসার নামগন্ধ নেই। আন্টি তার রুমটা পরিপাটি করে রেখেছেন। বাসর রাতের কথা শুনতেই আমার ঘৃণা শুরু হতে লাগলো। কেন জানি না। তিনি রাত 12টায় ফিরলেন। আন্টি চিল্লাচিল্লি শুরু করে দিল তার উপর। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মায়ের বকুনি শুনে নিজের রুমে চলে আসলো। আমি তখন বসেছিলাম। তিনি একটা বালিশ আর কাঁথা সোফায় রেখে আমাকে বলল, হয়তো এখন আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমি জানি তোমার মনের অবস্থাটা কেমন চলছে। তাই আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার উপর অধিকার খাটাতে চাই না। আমি সেই দিনই অধিকার দেখাবো যেদিন তোমার মনে আমি জায়গা করে নিতে পারবো। এই বলে তিনি সোফায় শুয়ে পড়লেন। তার এইসব কথায় আমিও যেন একটা স্বস্তি পেলাম। ভেতরে ভেতরে একটু হালকা লাগছে। হঠাৎ মাথায় এলো, আচ্ছা, হৃদয়ের বিষয়ে আন্টি এত কিছু জানলো কিভাবে? আর কিভাবে বুঝলো হৃদয় মহিলাটাকে 4 লক্ষ টাকা দিয়েছে যাতে আরিয়ানের সাথে আমাকে বিয়ে দিতে হবে? না, কিছুতেই আমার হিসেবটা মিলছে না। কাল সব জানতে হবে আন্টির থেকে। সকালে আন্টির গেট কখন থেকে ধাক্কাচ্ছি, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। না, আন্টি তো সেই ফজরে উঠে, আজ কি হলো? অসুস্থ না তো? আমি শুভ্রকে এসে সব বললাম। তিনিও কয়েকবার ধাক্কালেন। এবারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। শুভ্র এবার অস্থির হয়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন গেট ভাঙবেন। যেই বলা সেই কাজ। জোরে ধাক্কাতে ধাক্কাতে কিছুক্ষণ পর গেট খুলে গেল। গেট খুলে যা দেখলাম তা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেন আমার সাথে এমন হয়? শুভ্র চিৎকার করে ভেতরে ছুটে গেল। ফ্যানের সাথে আন্টির দেহ ঝুলছে। শুভ্র আর আমি মিলে আন্টির দেহটা নামালাম। আন্টির শরীর একদম ঠান্ডা। শুভ্র কান্নায় ভেঙে পড়ল। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আছে। কেন করলো সুইসাইড আন্টি? তার মানে এই কাজ করার জন্যই আমার আর শুভ্রের বিয়েটা এত তাড়াতাড়ি দিল? সেদিনের কথা হুট করে মনে পড়ল। আমার হাতে বেশি সময় নেই। এই কথার দ্বারা এটা বোঝালো, আর আমি বুঝতেই পারলাম না। ইতিমধ্যে প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে এলো। সবার মুখে একই কথা, আন্টি তো অনেক ভালো ছিল, এমন কাজ করলো কেন? তারপর সবাই মিলে আন্টিকে গোসল করানো শুরু করলো। আমার মনে হচ্ছে আমার আত্মা দেহ থেকে পালিয়েছে। আন্টির এমন কাজে আমি যেন কিছুতেই মেনে নিতে পারছি না। খাটিয়া চলে আসলো। আন্টিকে শুইয়ে দেওয়া হলো। আমি শেষ মুখটা দেখে নিলাম। কি নিষ্পাপ লাগছে তাকে। তারপর খাটিয়ার এক মাথা ধরে শুভ্র নিয়ে যেতে লাগলো। ছেলেটা এতটাই কষ্ট পেয়েছে যে এখনো পর্যন্ত একটা কথাও মুখ থেকে বের করেনি। বিয়ের পরের দিন যদি জানতে পারে তার মা সুইসাইড করেছে, তাহলে তার কতটা ধাক্কা লাগতে পারে। সবাই চলে যাওয়ার পর আমি আন্টির রুমে গিয়ে আন্টির একটা ছবি ধরে কাঁদতে লাগলাম। হঠাৎ টেবিলের উপর একটা কাগজ দেখতে পারলাম। কাগজটা হাতে নিলাম। কাগজে লেখা ছিল, আমার দায়িত্ব শেষ। আয়শা মা, তোর উপর আমি শুভ্রের দায়িত্ব দিলাম। আমি কেন এই কাজ করলাম তার বলতে পারলাম না। অনেক আগেই কাজটা করতাম, কিন্তু শুভ্রর মুখ চেয়ে করতে পারিনি। এখন আমি নিশ্চিন্ত। খেয়াল রাখিস ছেলেটাকে, আর আমাকে মাফ করে দিস। এই চিঠিটা পড়ে এখন যেন মাথার মধ্যে কেমন জানি হতে লাগলো। আজ আন্টি মারা যাওয়ার 1 সপ্তাহ হয়ে গেল। ইতিমধ্যে শুভ্রের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এমনি কম কথা বলতেন তিনি, এখন আরো কম কথা বলেন।
আঘাতটা যে অনেক গভীরে গিয়ে লেগেছে তা বোঝা যায়। ছোটবেলা থেকে ছেলেটি পিতৃহারা, এখন মাও আর নেই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে নিয়ে তিনি বিদেশে ফিরবেন আর 2-1 দিনের মধ্যেই। আমার খুব একটা ইচ্ছে নেই, আসলে মাতৃভূমির প্রতি তো একটা টান থাকে। একেবারে একটা অপরিচিত জায়গায় কেমন করে থাকবো। তারপর তিনি নাকি ওখানে গিয়ে চাকরিতে জয়েন করবেন। আর তার থেকে বড় কথা, আন্টির একটা স্মৃতি এই বাড়িতে আছে, এটা ফেলে কি করে যাওয়া সম্ভব। কিন্তু কিছু করার নেই, তার ইচ্ছাই শেষ ইচ্ছা আমার কাছে। তাকে যে আগলে রাখতে হবে আন্টির শেষ ইচ্ছার মতো। বিদেশ যাওয়ার সময় একটা অ্যালবাম আর আন্টির ডায়েরিটা নিয়ে আসলাম। যখন এর আগে আন্টির সাথে পরিচয় ছিল তখন আন্টি অ্যালবাম দেখাতেন, কিন্তু তার ডায়েরিটা একদমই ছুঁতে দিতেন না। হয়তো বিদেশে গিয়ে তার ডায়েরির কিছু অংশ পড়ে সময় কাটাবো। বর্তমানে শুভ্র চাকরি করে খুব ক্লান্ত হয়ে যেত, তাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত। এটাই ছিল তার রুটিন। মাঝরাতে তাকে ফুপিয়ে কাঁদতেও শুনেছি। হয়তো তার মধ্যে একটাই প্রশ্ন, কেন করলো এমন মা? আমার আর তার মধ্যে এতটুকুই পরিবর্তন হয়েছে যে আমরা একই বেডে ঘুমাই, এর বেশি কিছুই না। এমনি একদিন রবিবার ছুটির দিন শুভ্র ব্রেকফাস্ট করে সোফায় বসে টিভি দেখছে। হঠাৎ তার নজর গেল সেই অ্যালবামে। তিনি টিভি বন্ধ করে অ্যালবাম নিয়ে ঘাটাঘাটি করছিলেন। তার মায়ের ছবিটা দেখতেই তিনি বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। আমি বুঝতে পেরে তার পাশে গিয়ে বসে তার কাঁধে হাত দিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। এই প্রথম তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর কাঁদতে লাগলেন। আমিও আর বাধা দিলাম না। আমাদের মধ্যে স্বামী স্ত্রী ভাবটা আস্তে আস্তে এখন প্রপারলি আমরা স্বামী স্ত্রী। কেউ যে একটা ডিভোর্সি নারীকে এতটা ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না। তিনি রাতে বসে ফোন ঘাঁটছেন। আমি এসে বললাম, এখনো ফোন ঘাঁটছেন? আরে একটা গল্প পড়ছি। আপনিও গল্প পড়তে ভালোবাসেন? তুমিও? আমিও। মাঝে মাঝে বেশ ভালো লাগে গল্প করতে। আমারও। এবার ফোন রাখেন, এখন আর ফোন নাড়বেন না, চলুন ঘুমোবেন। তাকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। আন্টির ডায়েরিটা পড়ে খুবই কষ্ট লাগলো। শুভ্রের বয়স যখন মাত্র 1 মাস তখন আন্টি ধর্ষিত হয়। তার জন্য আঙ্কেল আন্টিকে ডিভোর্স দিয়ে দেয়। অল্প বয়সে এত বড় ধাক্কা পেয়ে আন্টি মানসিক রোগী হয়ে গেছিল। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। আর শুভ্রকে বড় করে তুলেছিল তার নানু। যখন ওর বয়স 9 মাস তখন আন্টি কিছুটা সুস্থ হয়। তারপরও 2বার সুইসাইডের চেষ্টা করেছে। ডায়েরিতে এমনও লেখা ছিল যা পড়ে আমি হতবাক হয়ে যাই। হৃদয় শুভ্রর বাবার 2য় পক্ষের সন্তান। আমার সাথে যখন আন্টি হৃদয়কে দেখে তার কিছুদিন পর হৃদয়কে অন্য এক মেয়ের সাথে দেখে। আমার আড়ালে হৃদয়কে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে আমার পিছু ছেড়ে দেয়, কিন্তু হৃদয় আন্টির সাথে মিসবিহেভ করলে আন্টি হৃদয়ের গালে চড় বসিয়ে দেয়। আর হৃদয় উত্তেজিত হয়ে আন্টিকে বলে কিভাবে ওরা 3 জন মিলে আমার জীবন নষ্ট করবে। আন্টি হৃদয়কে বোঝাতে অসমর্থ হলে হৃদয়ের পিছু নিয়ে ছুটে যায় হৃদয়ের বাসায়, হৃদয়ের বাবা মাকে বোঝানোর জন্য যাতে আমার জীবন নষ্ট না করে। সেখানে গিয়েই জানতে পারে হৃদয়ই শুভ্রর সৎ ভাই। আমার সাথে আরিয়ানের বিয়ে যাতে না হয় তার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার বিয়ের 7 দিন আগে আন্টিকে কিডন্যাপ করে রেখেছিল। আন্টি আমার জন্য এত কিছু করেছিল অথচ আমি কিছুই জানি না। তিনি কখনোই শুভ্রকে জানতে দেয়নি যাতে সে ধর্ষিতা মা হিসেবে তাকে সেই চোখে না দেখে। এই দেশে তার মাকে নিয়ে কিছু যাতে শুনতে না হয়, তাই তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তার শেষ ইচ্ছা ছিল ভালো একটা মেয়ের হাতে শুভ্রকে দিয়ে তিনি বিদায় নেবেন, কিন্তু তার বিদায় নেওয়ার পথটা অন্যায়ের। 1 বছর পর আমি এখন সংসারী মেয়ে। প্রতি সানডেতে আমার বর আমাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। শুভ্র অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এখন আমাদের সম্পর্কটা শুধুই ভালোবাসার, আর বাকি থাকলো আরিয়ান, হৃদয় আর সৎ মায়ের। আমি তাদের শাস্তি না দিলেও আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম। টিভি অন করতেই দেখলাম 3টা মেয়েকে ধর্ষণ আর ঘুষ খাওয়ার অপরাধে হৃদয়কে পুলিশ গ্রেপ্তার করেছে। আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন তার করা অপরাধের জন্য। আর যে 3টা মেয়েকে ধর্ষণ করেছে তারা ওর বিরুদ্ধে মামলা করেছিল, তাই তার আর এই দুনিয়া দেখা হলো না। আরিয়ান অ্যাক্সিডেন্টে তার 2টো পা হারিয়েছে, সারা জীবন হাঁটার ক্ষমতা হারিয়েছে। এখন সে বোঝা ছাড়া কিছুই না। বাবা সবকিছু জানার পর সৎমাকে ডিভোর্স দিয়েছে। আমার বাবা সব ভুল বুঝতে পেরেছে। এখন সেই মহিলা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে তার নিয়তি। আমাকে কলঙ্কিনী বানাতে গিয়ে তাদের পুরো জীবন শেষ হয়ে গেল। তখন আমি ছিলাম দুর্বল, আর এখন আমি সাহসী, কারণ আমার পাশে আমার স্বামী আছে। প্রায় 1 বছর পর নিজের দেশে ফিরছি। এখন প্লেনে জানালা দিয়ে বাইরের অংশ দেখছি।
আর শুভ্র আমার কাঁধে হেলান দিয়ে ঘুমোচ্ছে।